হিরেমনির বাড়িতে এসে জগমোহন সরকার কেঁদে কেঁদে একেবারে বুক ভাসিয়ে দিচ্ছেন। নেশাটি বেশ জমেছে, রাত্রিও গভীর। এই সময় জগমোহনের হঠাৎ দেশের মানুষের দুঃখ কষ্টের কথা মনে পড়ে যায়। হৃদয়টা উথালি পাথালি করে। বিশেষত অবলা জাতির অসহায় অবস্থা দূর করার জন্য আজও কিছু করা গেল না। অবলারা এখনো অবলাই রয়ে গেল। জগমোহন সরকার ফিমেল উদ্ধারের জন্য সেই কবে থেকে চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কেউ তাকে মদদ দিল না। হেয়ার সাহেব মারা যাবার পর সব ধামাচাপা পড়ে গেছে আবার। জগমোহন সরকার মেয়েদের স্কুল খোলবার জন্য নিজে জায়গা দিতে প্রস্তুত আছেন, কিন্তু ছাত্রী পাওয়া যাবে কোথা থেকে? পাড়াপড়শিরা কেউ রাজি নয়। সবাই ও কথা শুনে হেসে উড়িয়ে দেয়। কেউ কেউ আবার দাঁত কিরমির করে। জগমোহন সরকার শুনেছেন যে বারাসাতে নাকি মেয়েদের জন্য স্কুল খোলা হয়েছে একটি। উত্তরপাড়ার রাজা রাজকৃষ্ণ মুখোপাধ্যায়ও স্ত্রী শিক্ষার জন্য উদ্যোগী হয়েছেন। অথচ এত বড় শহর কলকাতা, সেখানে ভদ্র হিন্দু পরিবারের মেয়েদের পড়াশোনার কোনো ব্যবস্থা এখনো হলো না। সাহেব মেমরা এর আগে যে কয়টা স্কুল খুলেছে, সে সব জায়গাতেই শুধু কচি কচি মেয়েদের ভুলিয়ে ভালিয়ে খ্রিস্টান করে নেওয়া হয়েছে। যিশু ভজনা না করলে নাকি লেখাপড়া হয় না। কলকাতার প্রথম অখ্রিস্টানি বিদ্যালয় স্থাপনের কৃতিত্ব জগমোহন নিতে চান। জগমোহন সরকার বারাঙ্গনা গৃহে কখনো ইয়ারবুকসিদের নিয়ে আসেন না। এসব জায়গায় তিনি গোপনে একা আসাই পছন্দ করেন। তাঁর ধারণা, তার নিজস্ব কোচম্যান এবং এক অতি বিশ্বস্ত ভৃত্য ছাড়া তার এই অভিযানের কথা আর কেউ জানে না। জগমোহন বললেন, বুঝলি হিরে, এতখানি জন্ম আমার বৃথায় গেল। কিচ্ছুই করতে পারলুম নিকো। উফ উফ। লাল মখমলে মোড়া জাজিমের উপর হিরেমণি বসে আছে জগমোহনের মুখোমুখি। জগমোহনের এমন স্বভাবের কথা সে ভালোভাবেই জানে। এই বিশাল বপু বাপুটির দুটি বিচিত্র অভ্যেস আছে। প্রথমে ঘরে ঢুকেই তিনি বেশ জোরে একটি উদ্গার তুলবেন। এটিই যেন তার তৃপ্তির লক্ষণ। তারপর সুরাপান শুরু করার পরও এই রকম উদ্গার চলতেই থাকবে। সুরাপানের সময় এমন এও এও শব্দে ঢেকুর তুলতে আর কারোকে দেখেনি হিরেমণি। আর শেষের দিকে এই কান্না। জগমোহন সরকারের কান্না শুনলেই হিরেমণি বুঝতে পারে যে আর ৮ ঘন্টার বেশি ওর চৈতন্য থাকবে না। হিরেমণি ছোট্ট একটি হাই গোপন করে বলল, আপনি এত কিছু করেছেন, এত বড় বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি। জগমোহন হিরেমণির হাত চেপে ধরে ভেউ ভেউ করে কেঁদে উঠে বললেন, ওরে, তাতে কি হয়, তাতে কি হয়? এই তো গেল মাসেই আর একটা বাড়ি কিনলুম, কিন্তু বিষয় সম্পত্তি সবই তো মায়া, প্রপঞ্চ, কিছুই সঙ্গে যাবে না। হিরেমণি বলল, আপনি ধ্যান ধ্যানও কম করেননি। জগমোহন হিরেমণিকে আরো কাছে টেনে এনে বললেন, কার পুণ্য করিনি? যে যা চেয়েছে দিয়েছি। তোকে দিনি? বল, দিনি আমি তোকে? তা দিয়েছেন বই কি, সে কথা স্বীকার না করলে আমার পাপ হবে। গেল হপ্তাতেই তো তোকে একজোড়া কঙ্কন দিলুম। আমাদের বাড়ির সুরদাসীকে একটা আংটি দিয়েছি। কমলাকে দিয়েছি এক ছড়া চন্দ্রহার। এখন বুঝি কমলার উপর খুব মন মজেছে? ওরে, সে মাগি বড় দেমাকি, বড় দেমাকি। তোকে কি বলবো, রামকমল সিংহি মোড়ে ভূত হয়ে গেল কবে, আর এখনো সে মাগি বেদবা সেজে ঢং করে আছে। নাকে নেই তার নথ, বেশ্যা আবার বেদবা। হা! কৃত্রিম কোপ দেখিয়ে হিরেমণি নিজেকে জগমোহনের আলিঙ্গন থেকে ছাড়িয়ে নেবার চেষ্টা করে বলল, কমলার উপরেই যখন এত টান, তবে আর আমার কাছে আসা কেন? জগমোহন তাকে নিবিড় করে টেনে এনে বললেন, ওরে, কমলি আলাদা আর তুই আলাদা। তোর মতো গান কমলি গাইতে পারবে? কমলির গায়ের রং কালো, আর তোর যেন দুধে আলতা। আমি তো পেয়ার করি তোকেই। তবু কমলিকে কেন চাই জানিস? সে ছিল রামকমল সিংহির মতো একজন বড় মানুষের বাঁধা মেয়ে মানুষ। রামকমল সিংহি মারা গেছে, এখন তার মেয়ে মানুষকে কে নেবে, এই নিয়ে যে একটা হুড়োহুড়ি পড়ে গেছে শহরে। বুঝলি নে?
রামকমল সিংহী মেয়ে মানুষকে যে নিতে পারবে, তার কতটা মান বাড়বে। আমি ওর বাড়িতে প্রথমে এক ছড়া চন্দ্রহার পাঠালুম, তা বেশ নিয়ে নিলে। ও মা, তারপর আর আসেই না। দুটো অন্য মাগিকে জুতে দিলে আমার সঙ্গে, সে দুটো যেন আর শ্যাওড়া গাছের পেতনি। আমি বললুম, কমলাকে ডাকো, তার সঙ্গে দুটো কথা কইব। তা সেই পেতনিরা বলে কিনা, উনি তো আসবেন না, আজ যে ওনার একাদশী। শোনো কথা, এমন কথা শুনলে গা পিত্তি জ্বলে যায় না। এতক্ষণ একটু কান্নাটা থেমেছিল, আবার ফুফিয়ে উঠে হিরেমণির বুকে মুখ গুজে জগমোহন বলতে লাগলেন, তুই বল হিরে, এটা কি ওর উচিত কাজ হয়েছে? আমার মতো একটা মানি লোককে ফিরিয়ে দিলে। উফ! হিরেমণি আদর করে জগমোহনের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, আহা গো, মনে বড় নেগেছে। দুঃখ করো না। ওই গতর খাগে শতেক খোয়ারি কমলি ঠিক একদিন তোমার পায়ে এসে লুটোবে। ওর থোতা মুখ যদি ভোঁতা করে না দিতে পারি, তাহলে আমার নাম জগমোহন সরকার নয়। আমি জানি বেচা মল্লিকও ওই কমলির কাছে ঘুরঘুর করছে। বেচা মল্লিক আমার উপর টেক্কা দেবে? বেচা মল্লিক তোমার নখের যোগ্য নয়। তুই বল হিরে, তুই বল, বেচা মল্লিকের নাম কজন জানে? সাহেবদের কাছে সুদ খাটিয়ে ওর বড় টাকার গরমাই হয়েছে। আমি কাছে আর্টিকেল লিখি, দেশের জন্য এত কাজ করছি, আর ওই কমলি ছুরি আমার না পুছে বেচা মল্লিককে পুছবে? কখনো না। তুই দেখিস কমলি, আহা, কমলি কি বললুম, হিরে, তুই দেখিস হিরে, তুই তো আমার আসল হিরেমণি, আর ওই কমলিটা ঝুটো মুক্ত। তুই দেখিস, আমি বালিকা বিদ্যালয় খুলে দেশে অক্ষয় কৃতি রেখে যাব। কি খুলবেন? স্কুল, মেয়েদের জন্য স্কুল। স্কুল? তাহলে সেখানে আমার ছোট ছেলেটাকে ভর্তি করে নিন গো। জগমোহন সরকার ধরফর করে উঠে বসে বিস্ময় বিস্ফারিত চোখে বললেন, ছেলে? তোর আবার ছেলে হলো কবে? হিরেমণির মুখ থেকে কথাটা হঠাৎ বেরিয়ে গেছে। পাড়াঙ্গনাদের পুত্র সন্তান থাকতে নেই, থাকলেও বাবুদের সামনে তার কথা উচ্চারণ করা চলে না। কিন্তু হিরেমণির মনের মধ্যে দিন দিন মাতৃত্ব ভাবটাই যেন প্রবল হয়ে উঠছে। যখন তখন ছেলের কথা মনে পড়ে, এমনকি কোনো বাবুর অঙ্গসায়িনী অবস্থাতেও চোখে ভাসতে থাকে তার সন্তানের মুখ। আর হিরেমণির ছেলেটিও দিন দিন হয়ে উঠছে বড় সুন্দর, যেমন তার রূপ তেমনি তার গুণ। বুদ্ধি খুব তীক্ষ্ণ তার ছেলের, এর মধ্যেই পড়াশোনায় তার বেশ মেধা দেখা যাচ্ছে। রায়মোহন কোথা থেকে একটি মাতালকে ধরে এনে আশ্রয় দিয়েছে বাড়িতে। পেঁচি মাতাল হলেও লোকটি গ্যাট ম্যাট করে ইংরেজি বলে মাঝে মাঝে, যাতে বোঝা যায় কিছু বিদ্যে সিদ্ধে আছে তার। পেট খোরাকি আর নেশাদ্রব্য যোগাবার চুক্তিতে সে রোজ সকালবেলা হিরেমণির ছেলে চন্দ্রনাথকে পড়ায়। সুস্থ অবস্থায় সে বেশ বিনীত আর ভদ্র থাকে। সে চন্দ্রনাথকে নিয়ে ইংরেজি শব্দ ঘষায়, পমকিন, লাউ, কুমড়ো, কুকম্বর, শশা, ফিলোজফর, বিজ্ঞ লোক, প্রোম্যান, চাষা। ছেলে লেখাপড়া শিখছে দেখে হিরেমণির চোখ কান যেন জুড়িয়ে যায়। এক এক সময় এমন কথাও চিন্তা করে হিরেমণি যে সে এই পাপ ব্যবসা ছেড়ে শুধু ছেলেকে নিয়েই থাকবে। সে রায়মোহনকে জিজ্ঞেস করেছিল, হ্যাঁ গা, চাঁদুর যখন লেখাপড়া শেখার অত ঝোঁক, তাও কি স্কুলে ভর্তি করে দেওয়া যায় না? রায়মোহন বলেছিল, স্কুলে ভর্তি হতে গেলেও ওর বাপের নাম শুধোবে। তুই তো আজও ওর বাপের নাম বললিনি। এইসব কথায় মাথা ঘুরছিল বলে হিরেমণি স্কুলের নাম শুনে ছেলের কথা বলে ফেলেছে। এখন আর কথা ফিরিয়ে নেবার উপায় নেই। সে বলল, আমার ছেলে রয়েছে অনেক দিন। জগমোহন সরকার তবু যেন বিশ্বাস করতে পারছেন না। এতদিন যাওয়া আসা করছেন তিনি এ বাড়িতে, অথচ হিরেমণির যে একটি ছেলে আছে তাই টের পাননি। কত বয়স? তা প্রায় ৮-৯ বছরের হলো। জগমোহন সরকার হিরেমণির আপাদ মস্তক দেখলেন আরেকবার।
পশ্চিমা স্ত্রীলোকদের মতো হিরেমণি কাচুলি ও ঘাগরা পরে আছে আজ। তার উদ্যত স্তন, মসৃণ ত্বক, ধারালো দুটি চোখ, ভরা যৌবনা যুবতী সে। তাকে জননী রূপে যেন কল্পনাই করা যায় না। কোথায় থাকে তোর ছেলে? এ বাড়িতেই থাকে, নিচতলায়। দূর, যত সব। আয়, আমার কাছে আয়, ঘুম পেয়েছে। তোর কোলে মাথা রেখে এবার আমি ঘুমোবো। হিরেমণি জানে এবার জগমোহনের ঘুমেরই সময়। চোখ জুড়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যেই সে ছুটি পাবে। জগমোহন হিরেমণির কোলে মাথা রেখে বললেন, তুই আর 5 জায়গায় মুদ্রো খাটতে কেন যাস? আমি যা দেই তাতে তোর কুলোয় না? কথা না বাড়াবার জন্য হিরেমণি বলল, আচ্ছা, আর যাব না। বোতলে আর ব্র্যান্ডি আছে? দে, আমায় শেষ এক ডোক খাইয়ে দে। আপনার স্কুলে আমার ছেলেটাকে ভর্তি করে নিন না। দূর পাগলি, তোর ছেলে লেখাপড়া শিখে কি করবে? সে কি গেরস্থবাবু হবে নাকি? আমার ছেলে লেখাপড়া শিখলে কুঠিওয়ালাদের মতো আপিসে চাকরি করবে। হে, যেমন তোর কথা! বেশ্যার ছেলের মাথায় কখনো বিদ্যে ঢোকে? বরং তুই ওকে কুস্তি শেখা, লাঠি খেলা শেখা, তাহলে বরং এপাড়ার গুন্ডোদের সঙ্গে পাল্লা দিতে পারবে। না গো, তার বেশ বুদ্ধি হয়েছে, সে নিজের নাম লিখতে পারে। তবে আর কি, যথেষ্ট হয়েছে। তাকে কুস্তি শেখাতে না চাস, ডুকি তবলা বাজাতে শেখা। কেন, আপনার স্কুলে তাকে একবারটি ভর্তি করে দেখুনি না? আরে দূর, আমার স্কুলে কি ছেলেরা পড়বে নাকি? ছেলেদের স্কুল তো গুন্ডা গুন্ডা নিত্য নতুন গজাচ্ছে। এ নিয়ে আমি মাথা ঘামাই না। আমি স্কুল খুলবো মেয়েদের জন্য। মেয়েরা লেখাপড়া শিখবে, ভদ্রঘরের মেয়েরা রাস্তা দিয়ে হেঁটে স্কুলে যাবে। ওমা, সে কি কথা গো! সাত করে কে জাত খোয়াবে? জাত খোয়াবে কেন? দেখবি ঠিক আসবে, কচি কচি ফুটফুটে সুন্দর সুন্দর মেয়েরা। আহা, যেন সব তাজা তাজা ফুল। তারপর হিরেমণির স্তনে মুখ ঘষতে ঘষতে জগমোহন সরকার বলতে লাগলেন, মেয়েদের আমি বড্ড ভালোবাসি রে, বড্ড ভালোবাসি। তাদের আমি জ্ঞানের আলো পৌঁছে দেব। তারা হাসবে, খেলবে, ছুটোছুটি করবে। আহা, আমি বড্ড ভালোবাসি। হিরেমণি ঘুম পাড়াবার জন্য জগমোহনের মাথায় ছোট ছোট চাপড় দিতে লাগলো। জগমোহন জড়িত কণ্ঠে বললেন, একটা গান শোনা হিরে আমার, বুলবুল আমার। তোর গান শুনলেই আমার মন জুড়োয়, চোখ জুড়োয়। তোর গান শুনতে শুনতে আমি ঘুমিয়ে পড়ব। হিরেমণি একটুখানি গুনগুন করে সুর ভেজে গান ধরল। দাঁড়াও দাঁড়াও প্রাণনাথ, পদন ঢেকে যেও না। তোমায় ভালোবাসি তাই চোখের দেখা দেখতে চাই। কিন্তু থাকো থাকো বলে ধরে রাখবো না। আমি কোনো দুঃখের কথা তোমায় বলবো না। তুমি যাতে ভালো থাকো, সেই ভালো। গেল গেল বিচ্ছেদে প্রাণ আমারই গেল। জগমোহন সরকার উপর হয়ে শুয়ে হিরেমণির উড়ুতে চাপড় মেরে মেরে তাল দিতে লাগলেন। তার ঘুম প্রায় এলো এলো। পাশের ঘরের দরজায় একটা মৃদু শব্দ হতেই হিরেমণি তাকালো সেদিকে। দরজাটা ঈষৎ ফাঁক হয়ে গেছে। তার আড়ালে দাঁড়িয়ে আছে রায়মোহন। রায়মোহন হাত পা নেড়ে ইশারা করছে তার দিকে। হিরেমণি বুঝতে পেরেও 2-1 বার মাথা নাড়ল। রায়মোহন তবু কোনো ব্যাপারে তাকে জোর করতে চায়। তখন হিরেমণি ওই গান মাঝপথে থামিয়ে অন্য গান ধরল, আরে ঠেকায়। হেরি অবলার দুঃখ, ওগো গুণনিধি, বুঝি গেল তোমার বুক ফেটে। সদর রইল না আগর, ওগো গুণনিধি, তবু তুমি ঢুকলে শীত কেটে। তুমি জগতের মোহন বংশীধরী, তাই বুঝি ওগো গুণনিধি, চাই ষোড়শ গোপিনী উপাচারী। জগমোহন মুখ ফিরিয়ে বললেন, এ কি গান? হ্যাঁ, এ গান তো কখনো শুনিনি। এই গান কে বাঁধলে? হিরেমণি বলল, কাল এক ভিখিরি ছোঁড়া গাইছিল, শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেল। সুর লাগিয়েছে খাসা। এই গান আমিও আগে শুনিনি। জগমোহন আতঙ্কিত ভাবে বললেন, আবার গাতো, আবার গা একবার। হিরেমণি আবার ধরল গানটা। জগমোহন শুনে যেন আতঙ্কে আতকে উঠতে লাগলেন। ভিড় করে বললেন,
তুমি জগতের মোহন, তার মানে তো আমি। হেরি অবলার দুঃখ, হোগো গুণনিধি, বুঝিয়ে গেল তোমার বুক ফেটে। এ তো আমার সম্বন্ধে কি সর্বনেশে কথা। তবু তুমি ঢুকলে শীত কেটে। আমি কোথায় শীত কেটে ঢুকছি? হ্যাঁ, খবরদার, এ গান গাইবি তো জিভ ছিঁড়ে দেব। কে এ গান তোকে শিখুলো? সত্যি করে বল। হিরেমণি নিরীহ মুখ করে বলল, বললুম তো, এক ভিখিরির ছোড়া গাইছিল। সে কোথাকার ভিখিরি তা আমি কি করে জানবো? আমি তো আর ঠিকুজি ঠিকানা রাখিনি। তবে সে আসে মাঝে মাঝে 2-4 দিন অন্তর। ওরে, কেউ আমার সর্বনাশ করতে চাইছে, কেউ আমার পেছনে লেগেছে, আমার নামে কুচো রটাচ্ছে। তুই এ গান গাইতে গেলি কেন বল? সত্যি করে বল। ওমা, আমি জানবো কি করে যে এ গানে আপনার ঘুম চটে যাবে? আমি ভাবলুম ভক্তির গান, শুনে তাড়াতাড়ি আপনি ঘুমিয়ে পড়বেন। রাত তো অনেক হলো। ভক্তির গান? অভক্তি, অভক্তি। লোকের ভালো করতে গেলে এই হয়। এই গানের আরো পদ আছে নাকি? হিরেমণি মাথা ঝাঁকিয়ে বলল, হ্যাঁ গো, অনেক আছে। পরের লাইনগুলো শুনে জগমোহন সরকার প্রায় তিরিং বিরিং করতে লাগলেন। বিরাট শরীর নিয়ে তিনি একবার ঘরের এদিক আর একবার ওদিক ছুটতে লাগলেন উদ্ভ্রান্তের মতো। চোখ দিয়ে আবার জল গড়াচ্ছে। ধরা গলায় বলতে লাগলেন, গভীর ষড়যন্ত্র, গভীর ষড়যন্ত্র। কে এমন করলে? ভেচা মল্লিক, বাগাড়ম্বর মিত্তির। ওফ, হিরে, তুই আমায় বাঁচা। হিরেমণি বলল, আমি সামান্য মেয়ে মানুষ, আমি আপনাকে কি করে বাঁচাবো? জগমোহন সরকার হাহাকার করে বললেন, তুই এ গান ভুলে যা, কোনো দিন ভুলেও আর গাইবি না। তুই 5 জায়গায় মুজরো গাইতে যাস, কোনোদিন যেন তোর মুখ ফসকে এই গান না বেরোয়। কথা দে আমায়, দিব্যি কর। বাঁ হাতের মধ্যমা থেকে একটি বড় পান্না বসানো আংটি খুলে হিরেমণির করে ছুড়ে দিয়ে বললেন, এই নে, ওরে, তুই এ গান ভুলে যা। হিরেমণি ভালো মানুষের ঝিয়ের মতো বলল, আপনি হুকুম করেছেন, এর চেয়ে আর বড় কথা কি? গাইব না, কোনোদিন এ গান আর মনেও আনবো না। এই গানের মধ্যে যে এত, তা আমি জানবো কি করে? তা না হয় গাইবি না, কিন্তু সেই ভিখিরি ছোঁড়া, তার আমি কি করে মুখ আটকাবো বলুন? তুই বললি না যে সে আসে মাঝে মাঝে? তা আসে, এবার এলেই তাকে চেপে ধর, তাকে মুখ সামলে থাকতে বলবি, নইলে তাকে ভয় দেখাবি। আমি তাকে গারদে পুড়ে দেব, বুঝলি? হ্যাঁ, বুঝলুম। কোটের দুপকেটে হাত ঢুকিয়ে 2 মুঠো টাকা বার করে জগমোহন সরকার ছুড়ে দিল হিরেমণির দিকে। বললেন, এই নেই, আরো নেই, আমার মুখ রক্ষে কর। তবু তুমি ঢোকলে শীত কেটে। ওরে বাপ রে বাপ, কি সাংঘাতিক কথা! আমার মতো একটা মানি লোক। হিরেমণি বলল, আপনি অত ছটফটাচ্ছেন কেন? শুয়ে পড়ুন, এবার ঘুমোন। জগমোহন সরকার হাতের উল্টো পিঠ দিয়ে চোখ মুছতে মুছতে বললেন, আর আমি শুয়েছি, ঘুম আমার মাথায় উঠে গেছে, আমার সর্বাঙ্গ জ্বলছে। ভোর হতে আর দেরি নেই বোধহয়, আমি গঙ্গার স্নান করে তবে বাড়ি ফিরবো। আর একটু অপেক্ষা করলেন না জগমোহন সরকার। দরজা খুলে অন্ধকারের মধ্যেই দুপদাপ করে নেমে গেলেন সিঁড়ি দিয়ে। তারপর বাইরে শোনা গেল তার জুড়ি গাড়ির শব্দ। দরজা ঠেলে এ ঘরে এসে রায়মোহন একেবারে হেসে আকুল। হিরেমণিও হাসতে লাগলো। একটা গানে যে এরকম প্রতিক্রিয়া হবে তা হিরেমণি কল্পনাও করতে পারেনি। রায়মোহন বলল, দেখলি হিরে, দেখলি কেমন ওষুধ ধরেছে? হিরেমণি বলল, ইস, মনে বড্ড দাগ্গা পেয়েছেন গো, কাঁটা পাঁঠার মতো করে ছটফটাচ্ছিলেন মানুষটা। রায়মোহন বলল, হবে না, ওই শীত কাটার কথাটাতেই আতে ঘা লেগেছে যে। সত্যি যে শীত কাটে, সে কি গো, অত বড় একটা মানুষ। রেখে দে তোর বড় মানুষ, ও একটা পিচেসেরও অধম,
ফিমেল উদ্ধারের নাম করে ভদ্রলোকের বাড়িতে ঢুকে জাতকুল নষ্ট করছে। এক ব্রাহ্মণের বিধবা একটি মাত্র ছোট মেয়ে আছে তেনার, সেই মেয়েকে অন্ধকার থেকে আলোয় আনবার জন্য মেয়ের মায়ের সর্বনেশ করে দিল গো। আমি সব জানি। এতেই কি হয়েছে, ওকে নিয়ে আরো একটা গান বেঁধেছি, সেটাও তোকে শিখিয়ে দেবক্ষণ। হিরেমণি বলল, অমন গান দ্বিতীয়টি শুনলে উনি আর এদিক পানেই আসবেন না। রায়মোহন বলল, আসবে আসবে, যত বেশি শুনবে ততই বেশি জ্বলে পুড়ে আসবে। শুধু যোগু সরকার কেন, বেচা মল্লিককে নিয়েও একটা গান বাঁধা হয়ে গেছে আমার, এবার কারুককে ছাড়ব না। বিধুশেখরের ঘুম ভাঙে অতি প্রত্যুষে। তার শয়নকক্ষটি খুব প্রশস্ত, পশ্চিম শিয়রে বিছানা। বেশ কয়েক বছর ধরেই তিনি পৃথক কক্ষে একলা ঘুমন। বিধুশেখর রাত্রে ঘুমের মধ্যে কোনো বিঘ্ন পছন্দ করেন না। তার স্ত্রী সৌদামিনী বাতব্যথি ও বহুমূত্রে ভুগছেন, রাত্রে বারবার তাকে উঠতে হয়। তাই তিনি নিজেই অন্য ঘরে থাকেন। পূর্ব দিকের গবাক্ষ দিয়ে ভোরবেলার প্রথম সূর্যের রশ্মি এসে পড়ে বিধুশেখরের চোখে, তখনই তিনি চোখ মেলে তাকান। শীত গ্রীষ্ম 12 মাসেই এই অভ্যেস। 50-এর বেশি বয়স হয়ে গেলেও এখনো তার শরীরে কোনো প্রকার জড়তা আসেনি। ঘুম ভাঙা মাত্র তিনি উঠে বসেন এবং হাত জোর করে ললাটে ঠেকিয়ে প্রণাম জানান কুলদেবতার উদ্দেশ্যে। তারপর তিনি নাকের সামনে তার বাম করতল এনে নিঃশ্বাস প্রশ্বাস পরীক্ষা করেন। বিধুশেখরের ধারণা, ঘুম ভাঙার পর মানুষের শুধু এক নাক দিয়ে প্রশ্বাস পড়ে, কোনোদিন বাম কোনোদিন ডান। প্রত্যেকদিন এই সময় শয্যায় বসে বিধুশেখর এক মুহূর্তের জন্য চিন্তা করে নেন, আজ কোন নাকে, বাম না ডান। ঠিক কোনো নির্দিষ্ট কারণ না থাকলেও কেন যেন বিধুশেখর প্রথম জাগরণের পর বাম নাকের প্রশ্বাসই পছন্দ করেন। আজ ডান নাক দিয়ে নিঃশ্বাস পড়ছে, সুতরাং খাট থেকে নামবার জন্য বিধুশেখর প্রথমে বাঁ পা বাড়ালেন। তারপর জানলার দিকে হেঁটে যেতে তিনি পর্যায়ক্রমে একবার বাঁ দিকের নাকের ফুটো আর একবার ডান দিকের নাকের ফুটো টিপে ধরে ধরে প্রশ্বাস পাল্টাবার চেষ্টা করতে লাগলেন। এতে অনেক সময় সত্যিই বদল হয়ে যায়। সেই অবস্থাতেই তিনি সূর্য দেবতার উদ্দেশ্যে ওম জবাকুসুম কাশ্যং ইত্যাদি মন্ত্র পাঠ করে চললেন। বিধুশেখর জেগে ওঠার পরও সারা বাড়ি ঘুমিয়ে থাকবে এটা অসম্ভব কথা। দ্বিতলের বারান্দায় তার খড়মের ঠকঠকানি শুনলেই নিচতলায় একটা চাঞ্চল্য পড়ে যায়। তার খিদমতগারির জন্য তৈরি হয়ে থাকে ভৃত্যমহল। দোতলায় সিঁড়ির ঠিক সামনের ঘরটায় থাকে তার স্ত্রী সৌদামিনী। ইদানিং তিনি প্রায় 24 ঘন্টাই শয্যাশায়ী। সে ঘরের দরজা ভেজানো। বিধুশেখর একটু ঠেলে খুললেন। ঘরের মেঝেতে শুয়ে থাকে একজন দাসী। কর্তার খড়মের শব্দ শুনে সে আগেই উঠে জড়সড় হয়ে বসে রইল দেয়ালের ধারে। সৌদামিনী তখনও নিদ্রা বিভূতা। বিধুশেখর পালঙ্কের পাশে এসে দাঁড়িয়ে পত্নীর মুখের দিকে চেয়ে রইলেন কিছুক্ষণ। কয়েক বছর আগেও সৌদামিনী ছিলেন স্থূলাঙ্গিনী ও সুখী চেহারার রমণী। হঠাৎ যেন শরীরে খরা লেগেছে। মেদ ঝরে গিয়ে শিথিল হয়ে গেছে চামড়া, গৌরবর্ণ এখন পাণ্ডুর হয়ে এসেছে। বিধুশেখরের চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কিছু জ্ঞান আছে। শরীরের বর্ণ পরিবর্তন দেখে তিনি রোগের মাত্রা নির্ণয় করতে পারেন। তিনি ঘুমন্ত পত্নীর একটি হাত তুলে নিয়ে নখের ডগা ও তালুর রং নিরীক্ষণ করলেন। তারপর নাড়ি টিপে দেখলেন। তারপর হাতটা তার বুকের উপর আস্তে নামিয়ে রেখে বিধুশেখর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। সবই ললাট লিপি। বিধুশেখর কোনোদিন তার পত্নীর প্রতি অবহেলা অযত্ন করেননি। তিনি ব্রাহ্মণ, তার ক্ষমতা আছে, অর্থ আছে, তিনি একাধিক বিবাহ করতে পারতেন অনায়াসেই। কিন্তু বিধুশেখর একদার। সৌদামিনী 5টি কন্যাকে গর্ভে ধরেছেন, একটি পুত্র সন্তানও উপহার দিতে পারেননি স্বামীকে। বিধুশেখরের কোনো বংশধর থাকবে না, তবুও তো তিনি অন্য পত্নী গ্রহণ করলেন না। বিধুশেখরেরই সমবয়সীয়া রাজনারায়ণ দত্ত কি কাণ্ড করেছেন। রাজনারায়ণ দত্তের একমাত্র পুত্র মধু খ্রিস্ট ধর্ম গ্রহণ করে দেশান্তরিত হয়েছে। শোনা যায় সে সুদূর মাদ্রাজে আছে। মধুকে ত্যায্য পুত্র করে আরেকটি পুত্র সন্তান পাবার আশায় ক্ষুব্ধ রাজনারায়ণ দত্ত একটার পর একটা বিবাহ করে চলেছেন। নিষ্ফল চেষ্টা, লোক হাসানো হচ্ছে শুধু। সৌদামিনী নিজেই বিধুশেখরকে আরেকটি বিবাহ করার জন্য পীড়াপিড়ি করেছেন অনেকবার। বিধুশেখর কর্ণপাত করেননি। ভাগ্যে থাকলে এক পত্নীতেই পুত্র সন্তান পাওয়া যেত,
নিয়তি যে কার প্রতি কিরকম ব্যবহার করবেন তার কোনো ঠিক নেই। স্বামী সোহাগ থেকে কখনো বঞ্চিতা হননি, শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের অভাব হয়নি, তবু তাকে এমন কাল রোগে ধরল। স্বাদ আহ্লাদ সব মিটে গেল এই জীবনের মতো, এখন শুধু মৃত্যুর পানে তিল তিল করে এগোনো। ওদিকে দেখো বিম্ববতীর ভাগ্য। বিম্ববতী সারা জীবনে স্বামী সঙ্গ পেয়েছেন কমই। রামকমল সিংহ প্রায় রাতেই গৃহে থাকতেন না, স্বভাবতই তাঁর খুব মনোবেদনা থাকবার কথা। তবু বিম্ববতীর কি নিটল স্বাস্থ্য, শরীরে রোগ ভোগ নেই, এখনো তার রূপ যেন ফেটে পড়ছে। বিধবা হলেন অকালে, তবু বিম্ববতী পুত্র গর্ভে সৌভাগ্যবতী। আবার একটি দীর্ঘশ্বাস ফেলে বিধুশেখর বেরিয়ে এলেন ঘর থেকে। পুত্র সন্তান না থাক, বিধুশেখর দত্তক পুত্র নেবার পক্ষপাতী নন। তার কনিষ্ঠা কন্যা স্বামীকে তিনি ঘর জামাই করে রেখেছেন। আরো কয়েক বছর বিধুশেখর তার জামাই দুর্গাপ্রসাদের মতিগতি লক্ষ্য করবেন। ছেলেটি বড় বেশি চুপচাপ, এখনো তাকে পুরোপুরি ঠিক বোঝা যাচ্ছে না। যদি সে দুশীল হয় তবে বিধুশেখর সমস্ত সম্পত্তি দেবত্র করে দিয়ে যাবেন। অনেকটা তার অমতেই রামকমল তাড়াহুড়া করে গঙ্গানারায়ণকে দত্তক হিসেবে গ্রহণ করেছিলেন। এই তো তার পরিণতি, গঙ্গানারায়ণ। আজকাল এই নামটা মনে পড়লেই বিধুশেখরের গাত্রদাহ হয়। বিধুশেখর নিচে নেমে এলেন। শীতকালে তিনি রৌদ্রে বসে দাতন করেন। বাড়ির পিছনের বাগানের ভিত্তরা এরই মধ্যে তার জন্য একটি আরাম কেদারা পেতে রেখেছেন। একটি ছোট বেতের ঝুড়িতে কয়েকটি নিম ডাল নিয়ে দাঁড়িয়ে আছেন একজন ভৃত্য। বিধুশেখর বাছাবাছি করে একটি নিম ডাল তুলে নিলেন। তারপর দাতন করতে করতে তিনি চিন্তা করতে লাগলেন গঙ্গানারায়ণের কথা। যৌবনের দর্পে গঙ্গানারায়ণ যেন ধরাকে সরাগ জ্ঞান করতে শুরু করেছে। বিধুশেখরের প্রত্যেকটি নির্দেশ অমান্য করেই যেন সে আনন্দ পায়। গঙ্গানারায়ণকে তিনি পাঠিয়েছিলেন যশোরের ইব্রাহিমপুরের কুঠিতে। সেখানে অনেকখানি জমি নীল চাষের জন্য পত্তন নেওয়া হয়েছে। নীল চাষ নিয়ে সম্প্রতি কিছু কিছু হাঙ্গামা হচ্ছে। এই চাষ এখন অত্যন্ত লাভের কারবার, তাই দলে দলে সাহেবরা ঝুঁকছে এদিকে। ভাগ্যান্বেষী বেসরকারি ইংরেজরা এদেশে এসে নানান ব্যবসা ফেঁদে বসে। এখন তারা হুড়মুড়িয়ে যাচ্ছে নীল চাষে। বিধুশেখর বুঝেছেন যে সাহেবদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় পারা যাবে না। মফস্বলের আদালতে ইংরেজদের বিচার হয় না বলে তারা কোনো রকম আইনের পরোয়া করে না। তারা চাষিদের উপর যত খুশি জুলুম করতে পারে। সেই জন্য বিধুশেখর চান নীল চাষিদের জন্য পত্তন দেওয়া জমি সাহেবদের কাছে ইজরা দিয়ে দিতে। নীলের বাজার তেজি থাকতে থাকতে দাম বেশ ভালো পাওয়া যাবে। সেই উদ্দেশ্যে তিনি পাঠালেন গঙ্গানারায়ণকে। কিন্তু সে করে এলো সম্পূর্ণ বিপরীত কাজ। সে সাহেবদের কাছে জমি হস্তান্তর করার কোনো চেষ্টাই করেনি, বরং উল্টে সে চাষিদের নীল চাষের দরুন যে দাদন দেওয়া হয়েছিল তা সব মওকুফ করে দিয়ে তাদের সেই জমিতে ধান চাষের অনুমতি দিয়ে এসেছে। বিধুশেখর চিক করে থুতু ফেললেন মাটিতে। চাষিদের জন্য দরদ! গঙ্গানারায়ণের দুর্বিসন্ধি বুঝতে বিধুশেখরের আর বাকি নেই। চাষিদের কাছে উদার, দেশ হিতৈষী সেজে সে প্রমাণ করতে চায় যেন সে নিজেই জমিদার। নবীন কুমার এখনো ছোট, তাকে কেউ চেনে না। প্রজারা এখনো গঙ্গানারায়ণকেই রামকমল সিংহের জ্যেষ্ঠ পুত্র হিসেবে মানে। হাহ! বিধুশেখর মনে মনে হাসলেন। তিনি ইচ্ছে করলেই এখনো গঙ্গানারায়ণকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দিতে পারেন। গঙ্গানারায়ণ জানে না, বিধুশেখর যদি চাইতেন তাহলে তিনি নিজেই এতদিনে রামকমল সিংহের সমগ্র সম্পত্তি গ্রাস করে ফেলতে পারতেন। এমনকি রামকমল সিংহের মৃত্যুর সঙ্গে সঙ্গে জোড়াসাঁকো থেকে সমগ্র সিংহ পরিবারকে মুছে ফেলে দেওয়াও তার পক্ষে অসম্ভব ছিল না। সেসব তিনি করেননি শুধু বিম্ববতী আর নবীন কুমারের মুখ চেয়ে। নবীন কুমারের কথা চিন্তা করলেই তার মন কোমল হয়ে যায়। নবীন কুমার বয়ঃপ্রাপ্ত হোক, তাকে তিনি কলকাতার ধনী অভিজাত সমাজের একেবারে চূড়ায় প্রতিষ্ঠিত করে যাবেন। তার আগে তিনি সম্পূর্ণ ভেঙে টুকরো টুকরো করে দিয়ে যাবেন গঙ্গানারায়ণকে, নইলে তার আত্মা কিছুতেই তৃপ্ত হবে না। কুলাঙ্গার! বিধুশেখর একসময় এত প্রশ্রয় দিয়েছিলেন গঙ্গানারায়ণকে, তার প্রতিদানে সে কিনা তারই কন্যার ধর্মনাশ করতে উদ্যত হয়েছিল। দুধকলা দিয়ে এই কাল সর্পকে পোষা হয়েছে এতদিন, এখন সে বিধুশেখরের সামনেই ফোঁস ফোঁস করতে আসে। ওকে বিধুশেখর পথের ভিখিরি করে ছাড়বেন। মৃত্যুর আগে তিনি নির্দেশ দিয়ে যাবেন যেন নবীন কুমারী তার মুখাগ্নি করে। দাঁতন শেষ করে নিম ডালটা ছুঁড়ে ফেলে দিয়ে বিধুশেখর ডান হাতটা বাড়িয়ে রইলেন। একজন ভৃত্য অমনি একটি তামার জিভ ছোলা নিয়ে এলো। খানিকটা জিহ্বা পরিষ্কার করার পর
তিনি সেটা ফিরিয়ে দিলেন ভৃত্যটির দিকে। সে জল নিয়ে প্রস্তুত। মুখ প্রক্ষালন করার পর বিধুশেখর গেলেন অন্য প্রাতকৃত্য সেরে আসতে। সকালবেলা পুজো আচ্চা শেষ করবার আগে বিধুশেখর সাধারণত কারো সঙ্গে একটিও কথা বলেন না। তাই হুকুমের অপেক্ষা করতে হয় না ভৃত্যদের। তারা প্রতিদিনই একই নিয়ম মতো পরপর সব সাজিয়ে রাখে। প্রাতকৃত্যের পর স্নান। বিধুশেখরের বাড়ির সংলগ্ন নিজস্ব পুষ্করিণী আছে, কিন্তু তিনি পুষ্করিণীতে স্নান করা পছন্দ করেন না। অতি ভোর থেকেই ভৃত্যরা বাগানে একটি পোর্সেলিনের বিরাট গামলায় জল ভরে রাখে। সেই জল রোদ্রে উষ্ণ হয়। তার পাশেই বাঁধা থাকে একটি মাদুর। প্রাতকৃত্য সেরে এসে বিধুশেখর বাসি কাপড় ছেড়ে একটি তেল ধুতি পরে সেই মাদুরের উপর শুয়ে পড়েন। তখন কয়েকজন ভৃত্য তার শরীরে তৈলমর্দন করে। এই ব্যাপারটা চলে অনেকক্ষণ। প্রভু বা ভৃত্যরা কেউ কোনো কথা বলে না, শুধু দলাই মলাই আর চপাস চটানো শব্দ হয়। তারপর একসময় বিধুশেখর নেমে পড়েন জলের গামলায়। সেখানেও তিনি শুয়ে থাকেন স্থির হয়ে। ভৃত্যেরা সমার্জন করে তার অঙ্গ। এত কাণ্ড সত্ত্বেও তার স্নানটি প্রায় কাকস্নানের পর্যায়ে পড়ে। জল স্পর্শে তার ভীতি আছে। পুষ্করিণীতে তো নয়ই, বিধুশেখর এত ধর্মপ্রাণ হয়েও কখনো গঙ্গায় স্নান করতে যান না। তার গৃহে গঙ্গা জল রাখা থাকে। প্রতিদিন পুজোর আগে তিনি সেই জল একটু মাথায় ছিটিয়ে নেন। নৌকাযোগে মহাল পরিদর্শনে যেতে হয় বলে তিনি নিজে জমিদারি পর্যন্ত কেনেননি। তার নিজের অধিকাংশ সম্পত্তি লগ্নি করা আছে কলকাতার বিভিন্ন হৌসে। স্নান সেরে বিধুশেখর ভেজা কাপড় পরেই চললেন গৃহের দিকে। নাকের সামনে করতল এনে আবার তিনি পরীক্ষা করলেন তার প্রশ্বাস। তার ভ্রু কুঞ্চিত হলো। স্নানের পর দেহ পবিত্র হয়। তখন দু নাক দিয়ে সমানভাবে নিঃশ্বাস প্রশ্বাস হয়। তখন মানুষ মুক্ত হয় ইরাপিঙ্গুলার প্রভাব থেকে। অথচ আজও ডান নাক দিয়ে প্রশ্বাস পড়ছে কেন? এ কি কোনো দুর্লক্ষণ? সঙ্গে সঙ্গে তার ডান চোখের তারা একবার কেঁপে উঠল। বিধুশেখর মনের দুর্বলতার প্রশ্রয় না দিয়ে উপরে উঠে এসে বস্ত্র পরিবর্তন করলেন। একটি পটবস্ত্র পরে তিনি গেলেন পুজোর ঘরে। কুশাল বসে গায়ত্রী মন্ত্র জপ করতে করতেও তিনি অন্যমনস্কভাবে একবার নাকের কাছে নিয়ে এলেন হাত, এখনো ডান নাক দিয়েই। এই ঠাকুরঘর একসময় বিন্দুবাসিনীর অধিকারে ছিল। প্রতিদিন সকালে বিধুশেখর এসে পুজোয় বসলেই বিন্দু তার পিতার জন্য কোষাকুষি গঙ্গা জল ফুল এসব এগিয়ে দিত। সারাদিন রাত্রির মধ্যে শুধু এই সময়টিতেই বিন্দুর সঙ্গে দেখা হতো বিধুশেখরের। দু একটি কথাবার্তা হতো। এখনো এই কক্ষে এসে বসলেই বিন্দুর কথা একবার মনে পড়ে বিধুশেখরের। কিন্তু সেই হতভাগিনী কন্যার কথা ভেবে বিধুশেখরের মনে কোনো দুঃখ বোধ হয় না। অপরাধের তুলনায় তিনি বিন্দুকে অতি মৃদু শাস্তিই দিয়েছেন। মতিচ্ছন্ন হয়ে সেই মেয়ে এই ঠাকুরঘর অপবিত্র করেছিল। গঙ্গানারায়ণ তাকে পাপ মনে দেখেছিল, পাপ মনে তাকে স্পর্শ করতে এসেছিল। তার আগে বিন্দু বিষ পান করেনি কেন? বিন্দু তেমন ভাবে মরলে কন্যার জন্য গর্বিত হতেন বিধুশেখর। কন্যার নামে কালীঘাটের মন্দিরে একটি পাথর বাঁধিয়ে দিতেন। সংযমিত বিধবার অলংকার। যে বিধবা এই জন্মে প্রতিটি বিধান মেনে কঠোরভাবে আত্মসংযম পালন করে, পরের জন্মে তার শীতে সিঁদুর অক্ষয় হয়। এ কথা কতবার তিনি বুঝিয়েছিলেন বিন্দুকে। তা সে শুনল না। জীবনে তিনি তার মুখ দর্শন করবেন না। পূজা সেরে দাঁড়ালেন বিধুশেখর। আজ পুজোয় ভালো করে মন বসেনি। মনকে তিনি কিছুতেই একাগ্র করতে পারছিলেন না। তবু শুধু শুধু আর বসে থাকার কোনো মানে হয় না। সায়ান্নে আর একবার বসবেন পূজায়। নাকের কাছে আবার হাতটা আনলেন, এখনো ডান দিকে। একটি কমলা লেবু, একটি সন্দেশ ও এক গ্লাস ঘোলের শরবত খেয়ে উপবাস ভঙ্গ করলেন বিধুশেখর। তারপর আবার এলেন পত্নী সৌদামিনীর ঘরে। সৌদামিনীর নিদ্রা ভঙ্গ হয়েছে কিছু আগে, তবে এখনো তিনি শয্যার ওপরেই আধশোয়া হয়ে রয়েছেন। একজন নাপতেনি আলতা পরাচ্ছেন তার পায়ে। আগে এসব আলতা পরানো কিংবা অন্যান্য প্রসাধন পর্ব শুরু হতো বিকেল বেলায়, কিন্তু এখন সৌদামিনীর নানা রকম বাতিক দেখা দিয়েছে। যখন তখন তার নানা রকম ইচ্ছা জাগে, আর যখন যেটি চাইছেন তখন তার সেটি চাই। একদিন রাত দুপুরে ঘুম ভেঙে তিনি হঠাৎ নতুন গুড়ের মোয়া খাবার বায়না ধরেছিলেন। তিনি স্বপ্নে দেখেছিলেন যে দুর্গাপুজোর বাজনা বাজছে আর তার পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তার মৃতদেহ। শীতকাল আসবার আগেই তিনি মরে যাবেন। স্বপ্নে এরকম ইঙ্গিত ছিল। তাহলে আর এই বছরের নতুন গুড়ের মোয়া খাওয়া হবে না। সে কথা ভেবেই দুঃখে তার বুক ফেটে গেল। তিনি অবোধ বালিকার মতো কান্না জুড়ে দিয়েছিলেন।
সৌদামিনী অসুস্থ হয়ে পড়ার পর থেকে তার বিধবা বড় মেয়ে নারায়ণী সংসারের কর্তৃত্ব নিয়েছে। দাসীরা ডেকে এনেছিল তাকে। নতুন গুড়ের মোয়া তো দূরে থাক, বাড়িতে কোনো রকম মোয়াই নেই। এত রাত্রে তা পাওয়া যাবেই বা কোথায়? নারায়ণী মাকে অনেক করে বুঝিয়েছিল, কিন্তু সৌদামিনী কিছুতেই শুনবেন না। ওরে, তোদের জন্য আমি এত করেছি, আর তোরা আমার এইটুকুনি স্বাদ মিটবি না? এই বলে সে কি কান্না জুড়েছিল। নারায়ণী পিতার ঘুম ভাঙায়নি। সেই রাতেই পোস্তা বাজারে লোক পাঠিয়ে গুড় আনিয়ে বাড়িতে মোয়া বানিয়ে মাকে খাইয়েছিল সে। বিধুশেখর ঘরের মধ্যে এসে একটুক্ষণ নীরবে দাঁড়িয়ে অপেক্ষা করলেন। নাগতেনি দ্রুত কাজ সেরে বেরিয়ে গেল। তারপর বিধুশেখর কাছে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, আজ কেমন বোধ করছো শুধু? স্বামীকে দেখে সৌদামিনী মাথার ঘুমটা একটু টেনে দিয়ে বললেন, ভালো, কালকের চেয়ে আজ বেশি ভালো আছি। সৌদামিনীর এই একটা গুণ, স্বামীর কাছে কখনো নিজের অসুখ বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে চান না। তার স্বামী অতিশয় ব্যস্ত কাজের মানুষ, তার চিন্তা আর বাড়াতে চান না সতী শতভা পত্নী। বিধুশেখর জিজ্ঞেস করলেন, হাঁটুর গ্যাটের বেদনাটা কমেছে? সৌদামিনী বললেন, একদম নেই বলতে গেলে। আপনি ও নিয়ে আর ভাববেন না। খোবরেজ মশাই খুব ভালো ওষুধ দিয়েছেন। তারপর ফ্যাকাশে ভাবে একটু হাসির চেষ্টা করে তিনি আবার বললেন, খোবরেজ মশাইকে অমন ভালো ভালো ওষুধ দিতে আপনি নিষেধ করুন না। এখন শীতের সিঁদুর নিয়ে মরতে পারলেই যে আমার সুখ। বিদুশেখরও সামান্য কৌতূহলের চেষ্টা করে বললেন, তা কি করে হবে? পত্নী বিয়োগ তো আমার কোষ্ঠীতে লেখা নেই। আমার আয়ু 80 বছর, তুমি তার চেয়ে বেশি বাঁচবে। সৌদামিনী বললেন, 80 বছর কেন, আপনি বাঁচবেন আরো ঢের বেশি। মেয়ে মানুষের অতদিন বেঁচে থাকা ভালো নয়। বিদুশেখর পত্নীর ললাটে হাত রাখলেন। ঠান্ডা, একটু বেশি ঠান্ডা। এটাই বিদুশেখরকে চিন্তায় ফেলে। অসুস্থ মানুষের শরীরের তাপ বেশি থাকারই তো কথা, অথচ সৌদামিনীর দেহের তাপ যেন দিনের পর দিন ক্রমশ কমেই আসছে। বিদুশেখর বললেন, হ্যাঁ, ভালোই তো মনে হচ্ছে আজ। সুহাসিনীদের কোনো পত্র রয়েছে? বিদুশেখরের কনিষ্ঠা কন্যা আর জামাই দুর্গাপ্রসাদ গেছে কৃষ্ণনগরে। ওখানেই বিদুশেখরের পৈতৃক বাড়ি। সে বাড়ি বহুদিন অযত্নে পড়ে আছে। সেই জন্য বিদুশেখর জামাইকে সেখানে পাঠিয়েছেন, যাতে সে বাড়িটি সারিয়ে বাগানের আগাছা জঙ্গল পরিষ্কার করে সেটা ভদ্রস্ত করে তুলতে পারে। মস্ত বড় বাড়ি, শুধু শুধু ফেলে রাখা কোনো কাজের কথা নয়। ইংরেজ কোম্পানি রাজত্ব নেবার পর বাড়ি ভাড়ার বেশ চাহিদা বেড়েছে। সরকারি কর্মচারীরা উচ্চ দামে বাড়ি ভাড়া নেই, সুতরাং ও বাড়িটিও ভাড়া দিলে কিছু সুসার হয়। কন্যাকেও পাঠিয়েছেন জামাতার সঙ্গে। কিছুদিন ধরে সে পেটের পীড়ায় ভুগছে। ওখানে গেলে কিছুটা স্বাস্থ্য পরিবর্তন হতে পারে। কৃষ্ণনগরের জল হাওয়া ভালো। বিধুশেখর বললেন, না, আসেনি। এই তো কদিন মাত্র গেল, এখনো পত্র আসার সময় হয়নি। আজ ও বাড়ি যাওনি? যাইনি, যাব। ও বাড়ি অর্থাৎ সিংহ ভবন। প্রতিদিন সকালে সিংহ ভবনে একবার গিয়ে সব খবরাখবর নিয়ে আসা বিধুশেখরের বহুকালের অভ্যেস। ও বাড়ির সব রকম ব্যবস্থাপনা এখনো বিধুশেখরের নির্দেশেই চলে। গঙ্গানারায়ণ যতই বিদ্রোহী হবার চেষ্টা করুক, বিধুশেখর এখনো দুই পরিবারের কর্তা। পত্নীর কাছ থেকে বিদায় নেবার আগে বিধুশেখর সৌদামিনীর নাকের কাছে হাত দিয়ে বললেন, শ্বাস ফেলো তো। আশ্চর্য, সৌদামিনীরও ডান নাক দিয়ে প্রশ্বাস পড়ছে। ললাট কুঞ্চিত করে বিধুশেখর ঘর থেকে বেরিয়ে এসে নেমে এলেন নিচে। বৈঠকখানা ঘরের সামনে বারান্দায় কিছু উমেদার, দালাল ও প্রার্থীর ভিড় জমেছে। আজকাল এক নতুন উৎপাত শুরু হয়েছে, যার নাম চাঁদা। আগে ছেলের পৈতে, বাপের শ্রাদ্ধ, কন্যাদায় ইত্যাদির নাম করে কিছু দরিদ্র, কিছু ফেরেজবাজ সাহায্য চাইতে আসতো। আজকাল আসে স্কুলের চাঁদা, সঙ্গের চাঁদা, গাজন, চড়ক, দুর্গা উৎসব, সবকিছুর জন্য চাঁদা। আর এই চাঁদা আদায়কারীরা যেন গুড়ের নাগরির উপরকার মাছি, কিছুতেই তাড়ানো যায় না। প্রার্থীরা বিধুশেখরকে দেখে দণ্ডবোধ হলো। এদের থেকে একটু দূরে দাঁড়ানো লম্বা রায়মোহনকেই আগে চোখে পড়ল। খগরাজের ভঙ্গিতে সে হাত জোর করে রয়েছেন। রামকমল সিংহ মারা যাবার পর রায়মোহন মাঝে মাঝেই এই বাড়িতে যাতায়াত শুরু করেছে। ব্যাপারটা বোঝেন বিধুশেখর। মোসাহেবি করাই রায়মোহনের পেশা। সে নতুন বাবু ধরতে চায়, কিন্তু রায়মোহনের পক্ষে এটা ভুল জায়গা। বিধুশেখর মোসাহেবদের নিয়ে সময় কাটানোকে মোটেই উৎকৃষ্ট আমোদের পন্থা বলে মনে করেন না। তাছাড়া মোসাহেবরা তার কাছে এসে মদের স্রোতেও
ফাঁসতে পারবে না, কিংবা মাগি বাড়িতে গিয়ে ফুর্তির অংশ পাবারও আশা নেই। সহজশুদ্ধ সকলেই জানে এর কোনোটাতেই রুচি নেই বিধুশেখর মুখুজ্জের। তবু রায়মোহন আসে কেন? বিধুশেখর তার উদ্দেশ্যেই প্রশ্ন করলেন। কি হে, কি বার্তা? রায়মোহন বিগলিত হাস্যের সঙ্গে বলল, আগে আপনার কুশল সংবাদ নিতে এসেছিলুম। তাকে কোনো উত্তর না দিয়ে এবং অন্যদের প্রতি দৃকপাত না করে বিধুশেখর গম্ভীরভাবে এগিয়ে গেলেন দ্বারের দিকে। দারোয়ানরা ঝুঁকে সেলাম জানালো। কোচম্যান ছুটে এসে জিজ্ঞাসা করলো গাড়ি জুটবে কিনা। বিধুশেখর হাত তুলে নিষেধ করলেন। তারপর প্রদব্রজেই চললেন সিংহ ভবনের দিকে। তার মন বলছে ও বাড়িতে হয়তো কোনো বিপদ ঘটেছে। বিধুশেখরের দীর্ঘ রিজু চেহারা, লম্বা লম্বা পদক্ষেপে তিনি অল্পকালের মধ্যেই পৌঁছে গেলেন ও বাড়িতে। দ্বারের কাছেই দেখা হলো দিবাকরের সঙ্গে। সে শুষ্ক মুখে বিধুশেখরের অপেক্ষাতেই যেন দাঁড়িয়ে আছে। তাকে দেখে বুকটা একবার কেঁপে উঠল বিধুশেখরের। তিনি ব্যস্তভাবে জিজ্ঞেস করলেন, ছোট কাকা কেমন আছে? নবীন? দিবাকর বলল, ভালো। সে গুরুমশাইয়ের কাছে পাঠ নিচ্ছে। আর তোমাদের কর্তামা, তার শরীর ভালো আছে তো? আগে হ্যাঁ, তিনি তো এইমাত্র গঙ্গার ছানে গেলেন। স্বস্তির নিঃশ্বাস ফেললেন বিধুশেখর। তিনি অকারণ দুশ্চিন্তা করছিলেন। সবই ঠিক আছে। তিনি গঙ্গানারায়ণ সম্পর্কে কোনো প্রশ্নই করলেন না। দিবাকর তবু কাচুমাচু মুখ করে বলল, বড়বাবু, আপনার সঙ্গে দুটো কথা ছিল। এই বুড়ো বয়সে কি বউ ছেলে নিয়ে না খেয়ে মরবো? এই আপনাদের বিচার হলো? বিধুশেখর বললেন, কেন, কি হয়েছে? সে শিশুকাল থেকে এ বাড়িতে অন্ন খেয়েছি। কর্তাবাবুদের সেবার কোনো ত্রুটি করিনি। মাতার রক্ত জল করে কেটেছি। বিধুশেখর ঈষৎ ধমক দিয়ে বললেন, বনিতা না করে আসল কথাটা বল। দিবাকর সঙ্গে সঙ্গে বলল, আগে গঙ্গা দাদা আমায় লুটিশ দিয়েছে। তিনি আমার চাকরি রাখবেন না। তিনি বলেছে এস্টেটের কাজে আমার আর দরকার নেই। কেন? আগে আমি নাকি নিমক খারাম, আমি অযোগ্য। বিধুশেখর জানেন দিবাকর নির্মুখ খারামও নয়, অযোগ্যও নয়। সে চোর, তবে অতি বিশ্বাসী চোর। তার উপর কোনো কাজের ভার দিলে সে ঠিকই সেটা উসুল করে আসবে, কিন্তু চুরিও করবে। আজকাল সব বেটাই চোর, কিন্তু কাজ উসুল করতে জানে কজন? সবাই শুধু চুরি করতেই জানে। দিবাকরের মতো কাজের লোক আজকাল দুর্লভ। গঙ্গা তাকে ছাড়িয়ে দেবে বলেছে? গঙ্গা তোকে ছাড়িয়ে দেবে বলেছে? আগে ঠিক স্পষ্ট বলেনি, তবে ভাবখানা সেই রকম। শুনে তো আমি আকাশ থেকে পড়েছি। এতকাল সব হুকুম নিয়েছি আপনার কাছ থেকে। মুখের কথাটি খসতে না খসতেই আমি। দিবাকর অতি ধূর্ত। পিঁপড়ে যেমন আগে থেকে ঝড় বৃষ্টির ইঙ্গিত পায়, সেই রকম সে টের পেয়েছে যে বিধুশেখরের সঙ্গে গঙ্গানারায়ণের একটি চূড়ান্ত সংঘর্ষ আসন্ন। এই সময় সে নিরপেক্ষভাবে দূরে থাকতে পারে না। লাভের অংশভাগী হতে গেলে আগে থেকেই তাকে যে কোনো এক পক্ষে যোগ দিতে হবে। সব দিক বিচার করে সে বুঝেছে বিধুশেখরের পক্ষে থাকাই সবচেয়ে শ্রেয় ও নিরাপদ। কুটকৌশলী বিধুশেখরের তুলনায় গঙ্গানারায়ণ নিতান্ত শিশু ছাড়া তো আর কিছুই নয়। বিধুশেখর হেসে বললেন, তুই 2-4 দিন বাইরে ঘুরে আয় বরং। তোকে আমি ইব্রাহিমপুরের কুটিতে পাঠাবো ভাবছিলাম। সেখানকার প্রজাদের একটু শায়েস্তা করতে হবে। দরকার হলে 2-4টা ঘরে আগুন লাগিয়ে দিতে পারবি না? দিবাকর বলল, হাগ্গে, আপনি যদি হুকুম করেন তাহলে আমি জমের বাড়িতেও আগুন ধরিয়ে দিয়ে আসতে পারি। দিবাকরের সঙ্গে কথাবার্তা আর বেশি দূর এগোলো না। বিধুশেখরের নিজস্ব ভৃত্য রঘুনাথ ছুটতে ছুটতে এসে একটা দুঃসংবাদ দিল। কৃষ্ণনগর থেকে একজন লোক এসেছে। সুহাসিনী গুরুতর রকমের অসুস্থ। খবর শুনে বিধুশেখর একটুক্ষণের জন্য অনড় স্তম্ভিত হয়ে গেলেন। বিপদ যে এই দিক থেকে আসবে তা তিনি কল্পনাও করেননি। সকাল থেকে ডান নাকের নিঃশ্বাস দেখেই তার মন কুডাক ডেকেছিল। সুহাসিনী, তার কনিষ্ঠা কন্যা। আচ্ছন্ন অবস্থা থেকে আবার সজাগ হলেন বিধুশেখর। একটুও সময় নষ্ট করলে চলবে না। সুহাসিনীকে বাঁচাবার চেষ্টা যে করতেই হবে। কৃষ্ণনগর কম দূরের পথ নয়। স্থলপথে যেতে অন্তত 2 দিন লেগে যাবে। তাছাড়া ঠ্যাঙারে দস্যুদের উপদ্রবের আশঙ্কা আছে। রাত্রে পথ চলা দুষ্কর। নদীপথে কিছু অল্প সময় লাগতে পারে, কিন্তু বিধুশেখর নিজে নৌকোয় চড়তে ভয় পান। তার কোষ্ঠীতে জলে ডোবা ফারার উল্লেখ আছে। বিধুশেখর তার নিজের 2জন কর্মচারী এবং দিবাকরকে অগ্রিম রওনা করিয়ে দিলেন দ্রুতগামী ছিপ নৌকোয়। তারপর তিনি যাত্রা করলেন কয়েকজন পাইক বরন্দাজ সহ 2খানি জুড়ি গাড়িতে। দুঃসংবাদ শুনে গঙ্গানারায়ণও তার সঙ্গে আসতে চেয়েছিলেন। বিধুশেখর বলেছেন তার প্রয়োজন নেই। গঙ্গানারায়ণ কলকাতায় থেকে 2 পরিবারের দেখাশুনো করুক।
রুগ্না পত্নীর কাছ থেকে বিদায় নিয়ে আসার কাজটি সহজ হয়নি। সৌদামিনী এখন একেবারে অবুঝের মতো হয়ে গেছেন। প্রতিদিন সকালে স্বামীর দর্শন না হলে তিনি আকুলি বিকুলি করেন। সুতরাং তাকে না জানিয়ে বিধুশেখর যেতে পারেন না। আবার সুহাসিনীর অসুখের কথা জানলেও সৌদামিনী এমন অস্থির হয়ে উঠবেন যে তখন তাকে বাঁচানোই শক্ত হবে। বিধুশেখর কলকাতা ছেড়ে যান কদাচিৎ। মোকদ্দমার কারণে দু একবার বর্ধমান গিয়েছেন শুধু। সুতরাং হঠাৎ তার বাইরে যাবার কারণটি সৌদামিনীকে বোঝাবেনই বা কি করে? সেই জন্য বিধুশেখরকে কিছু মিথ্যার আশ্রয় নিতে হয়েছিল। তিনি সৌদামিনীকে বোঝালেন যে কৃষ্ণনগরের রাজবাড়ি থেকে তাঁর ডাক এসেছে একটি গুরুতর মামলায় তার কাছ থেকে আইনের পরামর্শের জন্য। তিনি যেতে সম্মত হয়েছেন তার কারণ একক যাত্রায় দুটি উদ্দেশ্য সাধিত হবে। তার জামাই কৃষ্ণনগরে তাদের বাড়িখানার ব্যবস্থা কতদূর কি করলো তাও দেখে আসা যাবে। তিনি নিজে উপস্থিত হলে কাজ ত্বরান্বিত হবে নিশ্চিত। তাহলে তিনি মেয়ে জামাইকে সঙ্গে নিয়েও ফিরতে পারবেন। সৌদামিনী এই কথায় প্রবোধ মেনে বলেছিলেন, বাড়ির কাজ শেষ হোক বা না হোক আপনি সুহাসিনীকে সঙ্গে নিয়েই আসবেন। আমি আর কদিন আছি কি না আছি শেষবারের মতো তার মুখখানি যেন দেখে যেতে পারি। বিধুশেখরের কাপড় চোপড় গুছিয়ে দিয়েছিল তার বড় মেয়ে নারায়ণী। কয়েক বছর আগে সেও কপাল পুড়িয়ে ফিরে এসেছে বাপের বাড়িতে। নারায়ণী মৃদু স্বরে বলেছিল, বাবা, আমি কি আপনার সঙ্গে যাব? বিধুশেখর বলেছিলেন, না মা, তুই গেলে এদিকে সব সামলাবে কে? তোর উপরেই তো এখন সব ভার। তবু আমাদের কেউ একজন গেলে ভালো হতো বাবা। সুহাসিনী পোয়াতি। রাগে বিধুশেখরের মাথা চুল ছিঁড়তে ইচ্ছে হয়েছিল। সুহাসিনী যে অন্তঃসত্ত্বা সে কথা কেউ তাকে আগে বলেনি কেন? তাহলে কি তিনি সুহাসিনীকে কৃষ্ণনগরে পাঠাতেন? এই বাড়িতে কেউ তাকে কোনো কথা বলে না, সবাই শুধু ভয় পায়। বিবাহ দেবার পর সুহাসিনীকে তিনি একদিনের জন্য শ্বশুরালয়ে যেতে দেননি। এই জন্যই তিনি এবার অনেক দেখে শুনে গরিব ঘর থেকে একটি সচ্চরিত্র ছেলেকে জামাই করেছেন এবং বিবাহের আগেই শর্ত করে নিয়েছিলেন যে তাকে ঘর জামাই হতে হবে। সবই ঠিকঠাক চলছিল। তারপর মেয়ে নিজেই কৃষ্ণনগর বেড়াতে যাওয়ার জন্য আবদার করল। বিধুশেখর তখন ভেবেছিলেন, যাক, ঘুরে আসুক, কৃষ্ণনগর স্বাস্থ্যকর জায়গা। তখন কেউ তাকে একবার বলতে পারেনি যে সুহাসিনী গর্ভবতী। গাড়ি ছুটে চলেছে ঝমঝমিয়ে। বিধুশেখর ভেতরে বসে আছেন সোজা হয়ে চোখ বুজে, যেন ধ্যানমগ্ন। বিধুশেখরের অন্তরে একটিই চিন্তা, সুহাসিনীকে দেখতে পাবেন তো কৃষ্ণনগরে পৌঁছে? বাহকের হাতে যে পত্র এসেছে তাতে সুহাসিনীর কি অসুখ তা লেখা নেই। এখন শীতের সময়, ওলা ওঠার প্রকোপ এই সময় কম থাকে। এই রোগটিকেই ভয় সবচেয়ে বেশি। একদিনও সময় দেয় না। তবে আর কোনো রোগ হতে পারে? রোগ নিশ্চয়ই সাংঘাতিক রকমের কিছু, নইলে এমনভাবে জরুরি বার্তা আসবেই বা কেন? বিধুশেখরের সন্তান ভাগ্য বড় মন্দ। পুত্র তো জন্মালই না, 5টি কন্যার মধ্যে 2টি মারা গেছে, আর 2টি বিধবা। বড় মেয়ে নারায়ণীরও কোনো পুত্র সন্তান হয়নি। সে বিধবা হয়েছে 3টি কন্যা সন্তান নিয়ে। বিধুশেখর প্রকাশ্যে স্নেহ মমতা দেখান না, কিন্তু কনিষ্ঠা কন্যা সুহাসিনীর উপর মনে মনে তিনি তার সমস্ত স্নেহ উজাড় করে দিয়েছিলেন। কত আশা করেছিলেন সুহাসিনীর স্বামী দুর্গাপ্রসাদকে সবকিছু শিখিয়ে পড়িয়ে তার বিষয় সম্পত্তির উত্তরাধিকারী করে যাবেন। সুহাসিনী যদি না বাঁচে তাহলে আর দুর্গাপ্রসাদের কোনো মূল্য নেই তার কাছে। তাহলে সবকিছু নবীন কুমারই পাবে। দেশশুদ্ধ লোক জানে এবং চিরকাল জানবে যে নবীন কুমার রামকমল সিংহের সন্তান। সেটাই তো সত্য। অর্জুন চিরকাল নিজেকে পাণ্ডব বলেছে। সে কি কখনো ইন্দ্রপুত্র বলে নিজের পরিচয় দিয়েছে? বিধুশেখর ব্রাহ্মণ এবং ব্রাহ্মণ মাত্রই দেবতার অংশ নিয়ে জন্মায়। কত নারী সন্তানের আশায় দেবতার কাছে বর মাগে। বিম্ববতীর একটি পুত্র সন্তানের জন্য বড় স্বাদ ছিল। বিধুশেখর সেই স্বাদটুকু পূর্ণ করে দিয়েছেন। এতে কুল রক্ষা হয়েছে। তার বন্ধু রামকমল সিংহ তৃপ্তির সঙ্গে শেষ নিঃশ্বাস ফেলেছেন। এর চেয়ে বড় পুণ্যকর্ম আর কি হতে পারে? নিছক ভোগ লালসার দৃষ্টিতে বিম্ববতীকে কখনো দেখেননি বিধুশেখর। শুধুমাত্র সন্তান জন্মের প্রয়োজনেই তিনি সহবাস করেছেন বিম্ববতীর সঙ্গে, এবং নবীন কুমারের জন্মের পর আর একবারও তিনি বিম্ববতীকে শয্যাসঙ্গিনী হবার জন্য আহ্বান জানাননি। এখন বিম্ববতী বিধবা, আর তো সে প্রশ্নই ওঠে না। কৃষ্ণনগর যাত্রার প্রাকাল্যে নিজ স্ত্রী সৌদামিনীর কাছ থেকে বিদায় নিয়ে এসেছেন বিধুশেখর।
কিন্তু বিম্ববতীর সঙ্গে একবার দেখাও করে আসতে পারেননি। বিম্ববতী লোকমুখে সংবাদ পাবেন যে বিদুশেখর শহরে নেই, তাতে কি বিম্ববতীর ক্ষীণতম অভিমানও হবে না? গাড়ি হঠাৎ থেমে যেতেই বিদুশেখর বাইরে মুখ বাড়িয়ে জিজ্ঞেস করলেন, কিরে, থামলি কেন? বেটারা শিগগিরই চল। ওপর থেকে একজন পাইক বলল, হুজুর, কোম্পানির ফৌজ আসছে। বিদুশেখর বিউগিলের শব্দ শুনতে পেলেন। কোম্পানির সিপাহীরা মার্চ করে আসছে। এখন পথ ছেড়ে সরে দাঁড়াতে হবে। বিদুশেখরের গাড়ি নেমে গেল একটা মাঠের মধ্যে। বিদুশেখর দেখলেন প্রায় সহস্রাধিক পদাতিক ও অশ্বরোহী। এরা চলে না যাওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া গতান্তর নেই। অনেকখানি সময় নষ্ট হলো। সামনে মাত্র 10-12 জন গোঁড়া সৈন্য, বাকি সবই দেশি সেপাই, বিখ্যাত বেঙ্গল রেজিমেন্ট। কলকাতা থেকে পেশোয়ার পর্যন্ত সবাই এই বেঙ্গল রেজিমেন্টের নামে ভয়ে কাঁপে। এদেশে এখন যুদ্ধবিগ্রহ নেই, সর্বত্রই শান্ত অবস্থা। তবু কোম্পানির সৈন্যবাহিনী মাঝে মাঝেই পথ পরিক্রমা করে। শান্তি বজায় রাখার জন্য মাঝে মাঝে শক্তি সামর্থ্যের প্রদর্শন করা ব্রিটিশ জাতির রণকৌশলের একটি অঙ্গ। রেজিমেন্টে অবশ্য বাঙালি নেই। সিপাহীরা সকলেই পশ্চিমী ব্রাহ্মণ ও ক্ষত্রিয় জাতীয়। বাঙালি জাতি যুদ্ধবিদ্যা ভুলে গেছে। কলকাতায় রাজধানী স্থাপন করার পর সেই রাজধানীকে সুরক্ষিত করার জন্য ইংরেজরা বাঙালিদের হাত থেকে তলোয়ার বন্দুক কেড়ে নিয়ে তার বদলে কলম ধরিয়ে দিয়েছে। বিদুশেখর মুগ্ধভাবে তাকিয়ে রইলেন সৈন্যবাহিনীর দিকে। কি সুন্দর শৃঙ্খল ভাবে চলেছে সিপাহীরা। ইংরেজ জাতির শিক্ষার কি গুণ! 10-12 জন মাত্র গোঁড়া সৈন্যর হুকুমে সহস্র সহস্র দেশি সৈন্য নীরবে মাথা নিচু করে চলে। বিদুশেখর তার ঠাকুরদার মুখে গল্প শুনেছেন যে সেকালে নবাবী ফৌজকে আসতে দেখলেই গ্রামে জনপথে আতঙ্ক ছড়িয়ে পড়ত। বিনা প্ররোচনায় লুণ্ঠন, নারী ধর্ষণ ও হত্যা ছিল নবাবী ফৌজের ব্যাসন। সে অত্যাচারের প্রতিকারের জন্য কোথাও নালিশ জানাবারও উপায় ছিল না। তাই নবাবী ফৌজকে আসতে দেখলেই সবাই বনে জঙ্গলে পালিয়ে গিয়ে কাঁদতে কাঁদতে ঈশ্বরকে ডাকত। সেই তুলনায় ইংরেজ জাতি কত ভদ্র, কত সভ্য। কোম্পানির ফৌজ কখনো অকারণে লুটপাট করে না, বরং কোম্পানির ফৌজ যে পথ দিয়ে যায় সে অঞ্চলে আর বহুদিন তস্যু তস্করের উপদ্রব থাকে না। ফৌজি কলম ছেড়ে একজন গোঁড়া অশ্বরোহী ছুটে এলো বিদুশেখরের গাড়ির দিকে। জুরি ঘোড়ার একটির গায়ে এক খাত চাবুক কষিয়ে সে জিজ্ঞেস করলে, সাইস, ভিতরে কে আছে? জেনানা না মর্দানা? বিদুশেখর মুখ বাড়িয়ে বললেন, আই এম স্যার। গোঁড়া সৈন্যটি বয়সে অতি তরুণ, দুপুরের রোদ্রে মুখখানি টকটকে লাল। সে আবার শূন্যে চাবুকের শব্দ করে বলল, তুমি কোন মহারাজ আছো? কোম্পানির ফৌজ যাইতেছে, নামিয়া দাঁড়াও নাই কেন? গোঁড়া সৈনিকের দুর্বোধ্য ভাষণ বিদুশেখর ঠিক বুঝতে পারলেন না, তবু দ্রুত নেমে এসে একটি সেলাম ঠুকলেন। গোঁড়া সৈনিক জিজ্ঞেস করলেন, তুমি কে? বিদুশেখর বললেন, বিদুশেখর মুখার্জি স্যার। দ্য লয়ার স্যার, প্র্যাকটিস ইন সিভিল কোর্ট স্যার। উশিব খোলো, কুকুরের সন্তান। বিদুশেখর পুরোপুরি আইনজীবীর বেশভূষা সজ্জিত হয়ে বেরিয়েছিলেন, চোগা চাপকান ও মাথায় পাগড়ি। তিনি দেখলেন যে অন্য গাড়ির পাইক বরন্দাজরা আগেই গাড়ি থেকে নেমে সমস্ত অস্ত্রশস্ত্র পায়ের কাছে রেখে হেট মস্তকে দাঁড়িয়ে আছে। বিদুশেখর বাইরে বেরোন কম, আগে কখনো কোম্পানির ফৌজের সামনে পড়েননি, তাই এসব নিয়মকেতা জানেন না। তিনি তাড়াতাড়ি পাগড়ি খুলে সাহেবটিকে আবার সেলাম জানালেন। অশ্বারোহীর সঙ্গে সঙ্গে পেছন ফিরে ধুলো উড়িয়ে আবার ছুটে গেল। কি অপূর্ব দার্ঢ্যময় তেজিয়ান তার ভঙ্গি! যেন চোখের নিমিষে সে আবার ফিরে গিয়ে মিশে গেল মূল বাহিনীর সঙ্গে। যতক্ষণ ওদের দেখা যায় ততক্ষণ বিদুশেখর এক হাতে পাগড়ি নিয়ে অন্য হাতে সেলামের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলেন। এজন্য তিনি ক্ষুব্ধ বা বিরক্ত বোধ করলেন না। ইংরেজ এদেশে শান্তি ও ন্যায়নীতি প্রতিষ্ঠা করেছে, তার বিনিময়ে এটুকু সম্ভ্রম তো তারা দাবি করতেই পারে। রাজার জাতি হিসেবে শক্তিমান ইংরেজের প্রতি বিদুশেখরের রীতিমতো শ্রদ্ধাই আছে, কিন্তু তারা যখন ম্লেচ্ছ শিক্ষা প্রবর্তন কিংবা এই দেশের ধর্মের উপর হস্তক্ষেপ করে, সেগুলোই শুধু বিদুশেখর সহ্য করতে পারেন না। কোম্পানির ফৌজের জন্য 1.5 ঘন্টা সময় অতিবাহিত করার পর বিদুশেখর আবার যাত্রা শুরু করলেন। এরপর আর কোনো বিঘ্ন ঘটল না। পথে এক স্থানে রাত্রিবাস করে কৃষ্ণনগর পৌঁছালেন পরদিন দ্বিপ্রহরে। নিজেদের বাড়িতে এসে বিদুশেখর প্রায় মাথায় হাত দিয়ে বসে পড়ার মতো অবস্থা হলো। তার কন্যা সুহাসিনী তখনও বেঁচে আছে বটে, কিন্তু একেবারে যেন শেষ অবস্থা।
এবং তার স্বামী দুর্গাপ্রসাদও সমানভাবে পীড়িত। তাদের দুজনেরই কাল জ্বর হয়েছে। দিবাকররা আগেই পৌঁছে গিয়ে চিকিৎসাপত্রের পর্যাপ্ত ব্যবস্থা করেছে বটে, কিন্তু আশা খুব কম। কালাজ্বর যেন সাক্ষাৎ কালান্তক জম, একবার ছুলে আর নিস্তার নেই। যশোর বা খুলনার দিকে হাজার হাজার লোক এই ব্যাধিতে মারা যাচ্ছে। এখন সেই রোগ কৃষ্ণনগরেও এসে উপস্থিত হয়েছে। ইতিমধ্যেই কালাজ্বরের কালো গ্রাসে পতিত হয়েছে বেশ কয়েকজন। বিদুশেখর যেন উন্মাদ হয়ে উঠলেন। এই জীবনে তিনি মৃত্যু কম দেখেননি। মৃত্যু তো জীবের অমোঘ ভবিতব্য, যার যখন যাবার কথা যেতেই হবে। কিন্তু বিদুশেখর যেন কিছুতেই তার প্রিয়তমা কনিষ্ঠা কন্যা আর তার স্বামী বিয়োগ যন্ত্রণা সইতে পারবেন না। কৃষ্ণনগর রাজবাড়ির দেওয়ান কার্তিকেয় চন্দ্র রায়ের সঙ্গে তার পূর্ব থেকেই পরিচয় ছিল। সেই দেওয়ানজিকে ধরে রাজবাড়ির চিকিৎসককে তিনি আনাবার ব্যবস্থা করলেন। এখানকার একজন পাদ্রির সুচিকিৎসক হিসেবে সুনাম আছে, তাকেও নিয়ে এলেন কাকুতি মিনতি করে। এমনকি এক মৌলবী হেকিমি চিকিৎসককেও নিয়ে আসা হলো। পালা করে দেখতে লাগলেন তারা তিনজনে। কেউ এই সুনির্দিষ্ট ভরসা দিতে পারছেন না। তবু যেন চলতে লাগলো জমে মানুষের লড়াই। বিদুশেখর আহার নিদ্রা ত্যাগ করলেন। পাশাপাশি দুই শয্যায় শুয়ে আছে সুহাসিনী ও দুর্গাপ্রসাদ। তাদের শিয়রে কাছে আসন নিলেন বিদুশেখর। মাঝে মাঝেই তিনি একবার সুহাসিনী, একবার দুর্গাপ্রসাদের মুখের কাছে মুখ ঝাঁকিয়ে এনে উদ্গ্রীবভাবে চেয়ে থাকেন, যদি কেউ কোনো কথা বলে। কিন্তু দুজনেরই বাক রোধ হয়ে গেছে। সেই রাত কেটে গেল। পরের দিনেও একই অবস্থা। দুজনেরই যেন মৃত্যুর রং মাখা পাণ্ডুর মুখ। সামান্য নারীর স্পন্দনে শুধু তাদের জীবনের স্পন্দন টের পাওয়া যায়। কবিরাজি, ইংরাজি ও হেকিমি এই তিন প্রকার ওষুধের তীব্র ঝাঁজেই সম্ভবত তাদের প্রাণ পাখি খাঁচা ছেড়ে বেরোতে পারছে না। তবে আর একটা রাত কাটবে কিনা সন্দেহ। সেই রাতে রোগীদের ঘরে একা একা ঠায় বসে থেকে একসময় বুঝি বিদুশেখরের তন্দ্রা এসে গেল। তিনি নিজেও সেটা বুঝতে পারলেন না। তার ধারণা তিনি তখনও জেগে আছেন। বিদুশেখর দেখলেন হঠাৎ সমস্ত ঘর এক দিব্য আলোয় ভরে গেল। এক স্বর্গীয় সৌরভে আমোদিত হলো সেই বন্ধ ঘরের বাতাস। তারপর আস্তে আস্তে ফুটে উঠলেন এক জ্যোতির্ময় পুরুষ। বিদুশেখর মনে করলেন এই বুঝি যমরাজ স্বয়ং এসেছেন তার কন্যা জামাতাকে নিয়ে যেতে। তিনি হাত জোর করে বললেন, প্রভু দয়া করুন, যদি সারা জীবন কিছু সৎকর্ম করে থাকি তবে তার বিনিময়ে এই দুজনের প্রাণ ভিক্ষা দিন। তখন সেই মূর্তি বললেন, বিধু চেয়ে দেখো। বিদুশেখর ভালো করে দেখে তার ভ্রম বুঝলেন। ইনি তো যমরাজ নন, ইনি তো স্বয়ং জগন্নাথ। চার হাতে শঙ্খচক্র গদা পদ্ম, মুখে মায়া রহস্য কৌতুক মেশা হাসি। ঠিক বিদুশেখরের গৃহদেবতার বেশে ইনি এসেছেন। তখন অপূর্ব এক পুলকে বিদুশেখরের শরীর রোমাঞ্চিত হলো। তার জীবন আজ ধন্য। জগৎপতি জনার্দন তাকে দেখা দিয়েছেন আজ এই সংকটের রাত্রে। তবে তো আর ভয় নেই। বিদুশেখর আচ্ছন্নের মতো মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করলেন। পুনর্বার মাথা তুলতে তার ভয় হলো সেই মূর্তি আর দেখতে না পান। তবু মুখ তুলে দেখলেন সেই মূর্তি সেই রকমই স্ফুরিত হাস্যে তার দিকে চেয়ে আছেন। বিদুশেখর বললেন, হে গিরিধারী, মুকুট কৈটবহারী, দয়ালু দীনবন্ধু, আমায় ভিক্ষা দিন। জ্যোতির্ময় পুরুষ বললেন, আমি তো দিতেই এসেছি। বিদুশেখর বললেন, আমার প্রাণ সম কন্যা, আমার জামাতা। যে হাতে পদ্ম ধরা সেই হাতের একটি আঙ্গুল দেখিয়ে সেই জ্যোতির্ময় পুরুষ বললেন, একজন। বিদুশেখর বুঝতে পারলেন না, হতবুদ্ধির মতো তাকিয়ে রইলেন। সেই জ্যোতির্ময় পুরুষ আবার বললেন, যে কোনো একজন, তুমি বেছে নাও, আমি যে কোনো একজনের প্রাণ ভিক্ষা দেব। বিদুশেখরের সর্বাঙ্গ কেঁপে উঠল। তিনি কোনো কথাই আর বলতে পারলেন না। যে কোনো একজন? তিনি কার প্রাণ ভিক্ষা চাইবেন? সুহাসিনীর? কিন্তু দুর্গাপ্রসাদ? বিদুশেখর দেখলেন সেই জ্যোতির্ময় পুরুষের দেহটি যেন দীপ শিখার মতন একটু একটু কাঁপছে, হয়তো এক্ষুনি আবার মিলিয়ে যাবেন। বিদুশেখর ক্রন্দন মিশ্রিত ব্যাকুল গলায় বললেন, প্রভু আমার পুত্র নেই, এই জামাতাই আমার পুত্র স্থান নিয়েছে। আর সুহাসিনী আমার দুই নয়নের মণি, তাকে ছেড়ে আমি, তার গর্ভধারণীও আর বাঁচবেন না। জ্যোতির্ময় পুরুষের মূর্তিটি আরো বেশি কাঁপছে। সত্যিই বুঝি মিলিয়ে যাওয়ার আর দেরি নেই।
চলদ গম্ভীর স্বরে তিনি বললেন, একজন। মুহূর্তে মনস্থির করে ফেললেন বিধুশেখর। সুহাসিনীর মাত্র ১৩ বছর বয়স। দুর্গাপ্রসাদ মারা গেলে তার সামনে পড়ে থাকবে দীর্ঘ বৈধব্য জীবন। কন্যাদের বৈধব্য দশা দেখে দেখে আর বিধুশেখর সহ্য করতে পারছেন না। বিধবা অবস্থায় সুহাসিনী যদি ভ্রষ্টা হয়, যদি কুলে কালি দেয়, তাহলে ইহকাল পরকাল সব যাবে। দুর্গাপ্রসাদ পুরুষ মানুষ, পত্নী বিয়োগের দুঃখ সে সামলে উঠতে পারবে। সে বুদ্ধিমান, কৃতবিদ্য। এক জীবনে তার আরো অনেক কিছু পাওয়ার থাকবে, কিন্তু সুহাসিনীর যে কিছুই থাকবে না। বিধুশেখর বললেন, দুর্গাপ্রসাদ। জ্যোতির্ময় পুরুষ সঙ্গে সঙ্গে মিলিয়ে গেলেন। সেই দিব্য আলো ও দিব্য সৌরভও অন্তর্হিত হলো। প্রদীপের মৃদু আলোক ও ধোঁয়ার মাখা ঘরখানি আগেরকার চেহারা ফিরে পেল আবার। বিধুশেখর যেন এই অন্তর্ধান সহ্য করতে পারলেন না, আর একবার দর্শন পাওয়ার বাসনায় ছুটে বেরিয়ে এলেন ঘর থেকে। প্রভু, প্রভু বলে চিৎকার করতে করতে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে পড়ে গেলেন হুড়মুড়িয়ে। নিচতলায় দিবাকর ও অন্য লোকজনরা তাড়াতাড়ি বেরিয়ে এলো শব্দ শুনে। তারা দেখল বিধুশেখর জ্ঞানহীন। তাকে ধরাধরি করে এনে শুইয়ে দেওয়া হলো একটি খাটে। একজন ছুটে গেল রাজবৈদ্যকে ডেকে আনতে। অন্যরা বিধুশেখরের মাথায় জল ঢালতে লাগলো। কিছুক্ষণ পর বিধুশেখরের চৈতন্য হলো, কিন্তু কোনো কথা বলতে পারলেন না। শুধু মুখ দিয়ে গো গো শব্দ বার করতে লাগলেন। সবাই মনে করলো বিধুশেখরকে ওলাই ধরেছে। ঘুমের মধ্যে অনেক সময় এরকম হয়। বিধুশেখরকে জোর করে তুলে বসিয়ে দুজনে দুদিকে চেপে রইল, আর দিবাকর ওর কানে রাম নাম শোনাতে লাগলো। একসময় বিধুশেখর পুরোপুরি জ্ঞান ফিরে পেলেন। স্বাভাবিক স্বরে বললেন, আমায় ধরে আছিস কেন? ছেড়ে দে। তারপরে হাউ হাউ করে কেঁদে উঠে দিবাকরকে জড়িয়ে ধরে বললেন, ওরে, আমি কি দেখলু, আমি কি দেখলু? কঠোর ব্যক্তিত্ব ও আত্মমর্যাদা সম্পন্ন বিধুশেখরকে এইভাবে কাঁদতে কেউ কখনো দেখেনি। সুহাসিনীর ঠিক আগের বোনটিরও তো মৃত্যু হয়েছে বিধুশেখরের সামনে। তখনও তো এমন দুর্বল হয়ে পড়েননি তিনি। রাজবৈদ্য যখন এলেন, তখনই বিধুশেখর আপন মনে অশ্রুপ্লুত কণ্ঠে বারবার বলে যাচ্ছেন, আমি কি দেখলু, আমি কি দেখলু? রাজবৈদ্য ওপরে এসে পরীক্ষা করে বুঝলেন সুহাসিনী ও দুর্গাপ্রসাদের অবস্থা একই রকম আছে। দুজনেরই এখনো নারীর স্পন্দন পাওয়া যায়। তাহলে বিধুশেখর হঠাৎ এত কান্নাকাটি করছেন কেন? দেবতার কি অপূর্ব লীলা! মানুষকে যে তারা কত রকম পরীক্ষায় ফেলেই দেখতে চান, তার আর কোনো ইয়ত্তা নেই। পরদিন সকালেই দুর্গাপ্রসাদ মারা গেল এবং সুহাসিনী ক্রমশ সুস্থ হয়ে উঠতে লাগলো। দুদিনের মধ্যে সুহাসিনীর মৃত্যু আশঙ্কা কেটে গেল একেবারে। সে যে ইতোমধ্যে বিধবা হয়ে গেছে তা সে জানতেও পারেনি। বিধুশেখর একেবারে বিমূঢ় হয়ে পড়লেন। এ কি হলো? তিনি তো দুর্গাপ্রসাদেরই জীবন ভিক্ষা চেয়েছিলেন। তবে কি সেটা তার মনের কথা ছিল না? সর্বজ্ঞ ভগবান কি তার মনের কথা বুঝেই বিপরীত বর দিয়ে গেলেন? কিন্তু গর্ভবতী অবস্থায় বিধবা হয়ে সুহাসিনী দীর্ঘ বিলম্বিত জীবন নিয়ে কি করবে? বাল বিধবার পক্ষে মৃত্যুই যে আশীর্বাদ। সুহাসিনী তখনও শয্যাশ্রিতা, উঠে দাঁড়াবার মতো পায়ে জোর পায়নি। সেই অবস্থাতেই তার হাতের শাখা ভেঙে শীতের সিঁদুর মুছে দেওয়া হলো। কৃষ্ণনগরের স্থানীয় কয়েকজন বিশিষ্ট ব্যক্তি পরামর্শ দিয়েছিলেন আর কয়েকটা দিন যাক, রুকনা মেয়েটিকে এখনই এমন নিদারুণ শোক সংবাদ জানাবার দরকার নেই। কিন্তু বিধুশেখর এমন অনাচার হতে দিতে পারেন না। স্বামীর সব দেহ দাহ করা হয়ে গেছে, তারপরেও কোনো হিন্দু রমণী শাখা সিঁদুর পরে থাকতে পারে না। সেকালের মুনি ঋষিরা মূর্খ ছিলেন না। তারা যা নির্দেশ দিয়ে গেছেন অনেক ভেবেচিন্তেই দিয়েছেন। একজনের পাপে সমগ্র সমাজ ছাড়ে যেতে পারে। ঠাকুর যখন পরীক্ষায় ফেলেছেন, তখন সবকিছু জেনেই বিধুশেখরকে সে পরীক্ষায় উত্তীর্ণ হবার চেষ্টা করতে হবে। সত্যিকারের পুরস্কার যদি থাকে, তাহলে নিয়তির মুখোমুখি দাঁড়াতে হবে। কোনো কিছুতে ভয় পেলে চলবে না। বিধুশেখর ভয় পান না। গলায় জোর নেই, তাই সুহাসিনী ডুকরে কাঁদতে পারল না। ওষ্ঠ দংশন করে সে চোখের জলে বালিশ ভেজাতে লাগলো। মাত্র 13 বছর বয়স হলেও বৈধব্য যন্ত্রণা কি বস্তু তা সে জানে। সে তার দিদি বিন্দুবাসিনীকে দেখেছে। কন্যাকে নিয়ে 2.5 মাস কাল কৃষ্ণনগরেই থেকে গেলেন বিধুশেখর।
চিকিৎসকের নির্দেশ মতন তখনও সুহাসিনীকে কলকাতায় নিয়ে যাওয়া চলে না। অনেক প্রয়োজনীয় কাজ থাকা সত্ত্বেও বিধুশেখর ফিরতে পারলেন না। কন্যাকে কার ভরসায় রেখে যাবেন? কলকাতার সঙ্গে সংবাদ আদান প্রদান চলে নিয়মিত। তার পত্নী সৌদামিনী এখন একটু সুস্থই আছেন। দুর্গাপ্রসাদের মৃত্যু সংবাদ তাকে জানানো হয়নি। তারপর এক রাত্রে সুহাসিনীর প্রসব বেদনা উঠল এবং যথাসময়ে সে জন্ম দিল একটি পুত্র সন্তানের। পুত্র! প্রায় 50 বৎসর পর বিধুশেখরের বংশে এই প্রথম পুত্র সন্তান এলো। আর এই পুত্রটি গর্ভে থাকা অবস্থায় বিধুশেখর তার কন্যার মৃত্যু কামনা করছিলেন। সে কথা চিন্তা করেই বিধুশেখর শিহরিত হলেন।